যেই না গাছ থেকে আম ছিঁড়তে যাবে, তখনই শেফালির গায়ে ইলেকট্রিক শক লাগে। ও মা গো, মরে গেলাম গো! বাঁচাও, বাঁচাও, আমাকে তোরা মাফ করে দে রিমা সীমা। শেফালি কাকি, তুমি এত লোভী! আমরা জানতাম তুমি একদিন তোমার লোভের শাস্তি ঠিকই পাবে। নাও এখন নিজের শাস্তি ভোগ করো। চিনপুরের একটি গ্রামে রিমা ও সীমা নামে দুই বোন বাস করত। কয়েক বছর আগে তাদের বাবা মা একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবা মা তাদের জন্য তেমন কিছু রেখে যেতে পারেনি। রিমা ও সীমার কাছে তেমন কিছু না থাকলেও তাদের মতো ভালো মানুষ ওই গ্রামে আর পাওয়া যায় না। তারা ছিল খুবই সৎ। তারা দুই বোন কারো ক্ষতি করত না এবং সুযোগ পেলে সবার উপকার করত। ওই গ্রামে শেফালি নামের একজন লোভী মহিলা বাস করত। তার অনেক বড় একটা আমের বাগান ছিল। সে বাগানের আমগুলো বাজারে বিক্রি করত, এছাড়াও শহরেও পাঠাতো। রিমা ও সীমার কাছে একটি মাত্র আম গাছ ছিল, কিন্তু সেই গাছে অনেক আম ধরতো এবং তারা সেই গাছের অনেক পরিচর্যা করত। আর তারা ওই গাছের আমগুলো পেড়ে বাজারে বিক্রি করত। শেফালি তাদের নিয়ে সব সময় হাসাহাসি ও মজা করত। আরে রিমা চিমা, তোরা আজকেও এই কয়েকটা আম নিয়ে বাজারে এসেছিস? এই কয়টা আম নিয়ে বাজারে এসে কি করবি? তার চেয়ে বরং আমগুলো আমাকে দিয়ে দে। আমি তোদের 60 টাকা দিচ্ছি, বাজার করে নিয়ে বাড়ি চলে যা। হা 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 হা। এভাবেই প্রায় দিনই শেফালি তাদের নিয়ে হাসাহাসি করত। একদিন রিমা বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ সে দেখতে পায় মাকড়সার জালে একটি প্রজাপতি আটকে আছে। সে প্রজাপতিটিকে মাকড়সার জাল থেকে মুক্ত করে দেয়। তারপর মিনা বাড়ির পথে চলতে থাকে। সে যখন পথ দিয়ে চলছিল, তখন তার মনে হয় কে যেন তার পিছু পিছু আসছে। মিনা পিছন ফিরে তাকিয়ে দেখে কেউ নেই, তাই সে আবার হাঁটতে থাকে। সে এবার একটি ডাক শুনতে পায়। এই যে সুন্দরী মেয়ে, একটু দাঁড়াও। কে ওখানে? আমাকে কে ডাকলো? তারপর একটা দৈত্য এসে রিমাকে বলল, একটু আগে তুমি যে প্রজাপতিটাকে মাকড়সার জাল থেকে মুক্ত করলে, সেই প্রজাপতিটি আমি একজন দৈত্য। প্রজাপতি হয়ে জঙ্গলে বেড়াচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমি মাকড়সার জালে আটকে যাই, আর তুমি এসে আমাকে সাহায্য করলে। তুমি আমাকে যেমন সাহায্য করলে, আমিও তোমাকে সাহায্য করতে চাই। বলো সুন্দরী মেয়ে, তুমি আমার কাছে কি চাও? কিছুই চাই না দত্ত বন্ধু। আমি তো তোমাকে এমনি সাহায্য করেছি, তার জন্য তোমাকে কিছুই দিতে হবে না। তোমার কথা আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমাকে একটা মন্ত্র দিচ্ছি। যখন তুমি এটা পড়বে, তখন বিশাল একটা আম গাছ হয়ে যাবে, আর তুমি সেই আমগুলো পেড়ে বাজারে বিক্রি করবে। তাই বলে দত্তটি চলে যায়। তখন রিমা বাসায় চলে আসে। তারপর যখন রাত হয়, তখন রিমা সীমাকে নিয়ে একটি ফাঁকা জায়গায় আসে এবং যখন মন্ত্রটি পড়ে, সঙ্গে সঙ্গে সেখানে একটি আম গাছ হয়ে যায়। তখন তারা দুই বোন আম পেড়ে নেয় আর বাড়ি ফিরে আসে। পরদিন দিনের মতোই তারা আম নিয়ে বাজারে যায়। ওই আমগুলোর গন্ধ এত ভালো ছিল যে যখনই কেউ দোকানের সামনে দিয়ে যেত, তারা ওখানেই থেমে যেত। রিমা ও সীমা প্রত্যেকদিন রাতে জাদুর গাছ থেকে আম পাড়তো আর বাজারে বিক্রি করত। এভাবে তারা অনেক টাকা আয় করেছিল। একসময় শেফালির সব খরিদ্দাররা তার থেকে আম না নিয়ে রিমা ও সীমার কাছ থেকে আম নিত। শেফালি এসব দেখে চিন্তায় পড়ে যায়। এই রিমা সীমা এত এত আম কোথা থেকে পায়? ওদের তো একটা মাত্র আম গাছ। একটা গাছে কখনো এত আম হয়? আর এর আগে তো ওদের এত ভালো আম আনতে দেখিনি। বিষয়টা কেমন যেন লাগছে। ওদেরকে এখন থেকে চোখে চোখে রাখতে হবে। এই কথা বলে শেফালি রিমা ও সীমার পিছু করতে থাকে। একদিন শেফালি রিমা ও সীমাকে তাদের জাদুর আম গাছ থেকে
আম পাড়তে দেখে ফেলে। ও আচ্ছা, এখন বুঝতে পারছি ওদের সুস্বাদু আমের গোপন রহস্য। তাই তো বলি, এরা এত এত আম কোথা থেকে পায়। পরদিন রাতের বেলা শেফালি রিমা ও সীমাদের গাছ থেকে আম চুরি করার জন্য যায়। যেই না গাছ থেকে আম ছিঁড়তে যাবে, তখনই শেফালির গায়ে ইলেকট্রিক শক লাগে। ও মা গো, মরে গেলাম গো, বাঁচাও বাঁচাও, আমাকে তোরা মাফ করে দে রিমা সীমা। শেফালি কাকি, তুমি এত লোভী! আমরা জানতাম তুমি একদিন তোমার লোভের শাস্তি ঠিকই পাবে। নাও এখন নিজের শাস্তি ভোগ করো। এরপর রিমা সীমা নিজেদের মতো আম বিক্রি করে অনেক টাকা আয় করতে থাকে।